আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মর্তুজা, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো চলো আমরা লেকচারে চলে যাই। আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করা হবে ব্যাংক হিসাবের প্রকারভেদ আর ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ, অর্থাৎ ব্যাংক হিসাবকে কত ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো। আর একজন অ্যাকাউন্টধারী বা একজন একজন ক্লায়েন্ট বা কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা নিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। এখান থেকে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাংক হিসাবের প্রকারভেদ। নিম্নে ব্যাংক হিসাবের প্রকারভেদ আলোচনা করা হলো। এখানে চার প্রকারের ব্যাংক হিসাবের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে চলতি হিসাব, এটাকে বলা আমরা কারেন্ট অ্যাকাউন্ট। সঞ্চয়ী সেভিংস অ্যাকাউন্ট, স্থায়ীটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, আর এটা হচ্ছে বিশেষ ধরনের হিসাব, স্পেশাল অ্যাকাউন্ট আর কি। তো এখন প্রত্যেকটারই আমি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে দেখো, চলতি হিসাব। চলতি হিসাবটা কি এটা আমরা বুঝি তো নাকি? চলতি হিসাবটা হচ্ছে সেই হিসাব যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীর কার্য দিবসে যতবার ইচ্ছা টাকা জমা বা উত্তোলন করার সুবিধা দেয় তাকে চলতি হিসাব বলা হয়। এই হিসাবে আমানতকারীকে ব্যাংক কোনো প্রকার সুদ বা মুনাফা প্রদান করে না। এই লেনদেন হিসাব খোলার জন্য ন্যূনতম কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে সোনালী ব্যাংক বর্তমানে ন্যূনতম পক্ষে 5,000 টাকা জমা দিয়ে এই ধরনের হিসাব খুলে থাকে। সাধারণত শিল্পপতি বা ব্যবসায়ী শ্রেণীর জন্য এরূপ হিসাব উপযোগী। তবে এসব হিসাবের বিপরীতে ব্যাংক আমানতকারীকে জমাতিরিক্ত ঋণের সুবিধা দেয়, যা চলতি হিসাব নিম্নোক্ত দু ধরনের। আচ্ছা, এখানে বলা হচ্ছে দেখো, চলতি হিসাবটা হচ্ছে সেই হিসাব যে হিসাবে ব্যাংক ওই কাস্টমারকে বা ক্লায়েন্টকে যতবার ইচ্ছা ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে পারবে বা টাকা উত্তোলন করার সুবিধাটা দেয়। ঠিক আছে? আর এই হিসাবটা খোলার ক্ষেত্রে কত আইনগত বাধ্যবাধকতা নেই যে কত টাকা তোমাকে ন্যূনতম জমা দিতে হবে। তবে বর্তমানকালে সোনালী ব্যাংকে দেখা যাচ্ছে যে 5,000 টাকা এখানে জমা রেখে অ্যাকাউন্টটা ওপেন করার জন্য অনুমতি দিয়ে থাকে বা তারা ওটা গ্রান্ট করে। তো সেই ক্ষেত্রে আর এই হিসাবটা মূলত শিল্পপতিরাই করে থাকে। বড় বড় ব্যবসায়ীরা তারা হচ্ছে দিনে যতবার খুশি টাকা উঠানো বা টাকা জমা দেওয়া, টাকাটা নিরাপদ সংরক্ষণের জন্য এই কাজটা করে থাকে। আর যেহেতু এটা যে কোনো মুহূর্তে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা বা টাকাটা উঠায় নিয়ে যেতে পারবা, সেই ক্ষেত্রে ব্যাংক এখানে কোনো সুদ বা মুনাফা দেয় না। তবে এখানে জমাতিরিক্ত সুবিধা দেয়। তোমার যে পরিমাণ টাকা জমা আছে তার চেয়ে অধিক পরিমাণ টাকা তুমি এখান থেকে চেকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে উঠাইতে পারবা। এই সুবিধাটা ব্যাংক দিয়ে থাকে, কারণ এটা হচ্ছে বড় বড় বিজনেসম্যান বা শিল্পপতি যারা আছে তারাই করে। তারা অনেক বেশি পরিমাণ টাকা ট্রানজেকশন করে। তো তাদের টাকা সবসময় চলমান থাকে, যে যে কোনো মুহূর্তে যদি একটু কিছু টাকা তাদের ঘাটতি থাকে অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে ওটা ব্যাংক ওইটা দিয়ে দেয়। কারণ তাদের রেপুটেশনের ভিত্তিতে, তাদের বিজনেসের অবস্থার ভিত্তিতে, তাদের ব্যক্তিগত তাদের পরিচয়ের ভিত্তিতে এই কাজটা হয়ে থাকে। তো এই হিসাবটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, জেনারেল কারেন্ট অ্যাকাউন্ট বা সাধারণ চলতি হিসাব, আর একটা হচ্ছে বিশেষ চলতি হিসাব। দেখো, সাধারণ চলতি হিসাবটা কি হচ্ছে দেখো, চলতি হিসাব বলতে সাধারণ চলতি হিসাবকেই বোঝায়। অর্থাৎ কার্য দিবসে বা কর্মকালীন সময়ে গ্রাহক যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারে। গ্রাহক বা হিসাবের জমাকৃত অর্থের বিপক্ষে কোনো সুদ বা লাভ পায় না, বরং ব্যাংকিং নিয়মে বিভিন্ন চার্জ গ্রাহকের নিকট থেকে ব্যাংক আদায় করে থাকে। অর্থাৎ কার্য দিবসের কথা বলা হচ্ছে, যে দিবসটাতে, যেমন আমরা বলতে পারি রবি থেকে বৃহস্পতিবারে একজন গ্রাহক যতবার খুশি টাকা উত্তোলন করতে পারবে বা জমা দিতে পারবে। এটার উপরে ব্যাংক কোনো প্রকার সুদ দিচ্ছে না, কিন্তু এটার এগেইনস্টে যে পরিমাণ চার্জ গুলান আছে সেই চার্জ গুলান ব্যাংক এখানে আরোপ করতেছে, সেই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে মূলত। আর মূলত আমরা যদি চলতি হিসাব বলি তাহলে এই হিসাবটাকে বলা হচ্ছে, তাহলে সেই হিসাবটাকে বলা হচ্ছে সাধারণ চলতি হিসাব। ওকে, নাফিজ নূর মিউট করে ফেলো স্যার। ওকে,
তারপরটা দেখো বিশেষ চলতি হিসাব। বিশেষ চলতি হিসাবটা হচ্ছে যে সকল গ্রাহক ব্যাংকে চলতি হিসাব খুললেও প্রায়শ ব্যাংকের বড় পরিমাণে অর্থ জমা থাকে, সেই ক্ষেত্রে ব্যাংক অর্থ উত্তোলন করা হয়নি এরূপ দিন বা সপ্তাহ বা স্বল্পকালীন আমানত হিসাবে গণ্য করে তার উপরে সুদ বা লাভ দিতে পারে। ঠিক আছে? এটা অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট, কিন্তু তারা নরমালি টাকা লেনদেন করে না, প্রতিদিনই করে না। ঠিক আছে? সেসব ক্ষেত্রে ব্যাংক তাদের এই অ্যামাউন্টের উপরে বা যে ডিপোজিটটা এখানে জমা রাখতেছে সেটার উপরে একটা কি দিচ্ছে, চার্জ বা একটা সুদ বা লাভ দিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে বিশেষ চলতি হিসাব বলে। অবস্থা ভেদে এরূপ হিসাব স্বল্প মেয়াদে আমানত বা এসটিডি, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট বা স্বল্প বিজ্ঞপ্তির আমানত বা এসএনডি, শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট, এই দুটি নামে পরিচিত হতে দেখা যায়। এই হিসাবের বড় সুবিধা হলো সাধারণ চলতি হিসাব সকল সুবিধার পাশাপাশি এক্ষেত্রে সীমিত হারে সুদ বা লাভ প্রাপ্তির সুযোগ থাকে। তাহলে এটা একটা হিসাব, যে হিসাবটা হচ্ছে একজন চলমান একজন বিজনেসম্যান, সে কারেন্ট অ্যাকাউন্ট করছে, তার হচ্ছে 5,000 টাকার জন্য ব্যাংকে যাইতে হতে পারে, 10,000 টাকার জন্য যাইতে হতে পারে, 10,000 টাকাও ব্যাংকে জমা হতে পারে, বা 10 লাখ টাকাও জমা হতে পারে। কিন্তু এই হিসাবটা বিশেষ চলতি হিসাবের ক্ষেত্রে এটা হয় না। এটা নরমালি সে একটা নির্দিষ্ট সপ্তাহ অন্তে বা মাস অন্তে বা বছর অন্তে সে টাকাটা উঠায়, অনেক তার কারেন্ট অ্যাকাউন্ট, কিন্তু টাকাটা সে ওইভাবে উঠায় না। তখন ব্যাংক বিবেচনা করে দেখে যে এই ব্যক্তিটাকে আসলে এইভাবে না করে এই ব্যক্তিটাকে আমরা কিছু সুদ দিতে পারি। সেই ক্ষেত্রে যদি তারা দেয়, সেই হিসাবটাকে আমরা বলতে পারি বিশেষ চলতি হিসাব। তো এই হিসাবটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, তারা অনেক সময় এটা ওইভাবেও বলে। সেটা হচ্ছে এসটিডি, এটা হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে এসএনডি, শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট। এই দুটা নামে এখানে কি করা হচ্ছে, বলা হচ্ছে। ওকে, কোনো কোশ্চেন আছে এখানে এই দুটো নিয়ে? না স্যার, নাই। অনেকদিন পরে এনামুলকে দেখতেছি। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার। স্যার অনেক স্যার এই আজকেই প্রথম শুরু করলাম। আচ্ছা, তোমাদের ওখানে নেটের সমস্যা নাকি? না স্যার, স্যার গ্রামে ছিলাম, তারপরও ইয়াতে আচ্ছা, ক্লাস সমস্যা করো ছিল না। এটা স্যার। তোমাদের নভেম্বরে জি মনে স্যার। হয়, নভেম্বরে মনে হয় টেস্ট পরীক্ষা হবে, হ্যাঁ? একটু জি মাথায় স্যার, রাখো। ওই 29 তারিখে স্যার দেখছিলাম। হ্যাঁ, ওইটা ওই রকমই হবে, কিছু করার নাই। যাই হোক, জি মিউট স্যার। করে ফেলো, মিউট করে ক্লাস করো। ওকে। জি স্যার। তারপরে দেখো আমাদের মোটামুটি চলতিটা শেষ। এখন আমি কোথায় আসলাম? সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবকে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্ট। তো দেখো, ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাই হচ্ছে সঞ্চয় হিসাব। আমি ব্যাংকে ট্রানজেকশন করব, একজন আরেকজনের সাথে টাকা আমি ব্যালেন্স ট্রান্সফার করব, আমার অ্যাকাউন্টে টাকা আসবে, সেটার পাশাপাশি আমার অ্যাকাউন্টে টাকাটা সঞ্চয় করব বা সেভিংস করব, এর জন্য যে অ্যাকাউন্টটা আমি খুলবো বা কোনো ক্লায়েন্ট খুলবে, সেই হিসাবটাকে বলা হচ্ছে মূলত সেভিংস বা সঞ্চয়ী হিসাব। এই সেভিংস বা সঞ্চয় হিসাবকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সাধারণ সঞ্চয়ী হিসাব, আর একটা হচ্ছে অন্যান্য সঞ্চয়ী হিসাব। একটা হলো সাধারণ সঞ্চয়ী হিসাবটা তাহলে কি, আমরা দেখি যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া গেলেও একটা ক্লায়েন্ট, তোমরা কিন্তু বড় হইছো, বাবারা বড় হইছো, আমি এটা জানি তোমরা কে কি করতেছো, হ্যাঁ? এই কাজটা করো না, ঠিক আছে? এই স্ক্রিনের উপর দাগাদাগি করতেছে কে রে? কে করতেছে এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই কাজটা করো না। আমি এটাতে এই অপশনে যাইনি আজকে। এই ক্লাস রেকর্ড হইতেছে, সেটা কি ভুলে গেছস? এই তোমাকে কথা বলতে হবে না তামিম, আমি দেখতেছি, ঠিক আছে? আমি দেখতেছি, ব্যাপার না। তো যাই হোক, তোমরা যথেষ্ট বড় হয়েছো, কয়েকদিন পর পরীক্ষা দিয়ে চলে যাবা। আমি চাচ্ছি না তোমাদেরকে কিছু কথা শোনাই। ওকে, তো দেখো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে সাধারণ সঞ্চয় হিসাব আর একটা হচ্ছে অন্যান্য সঞ্চয় হিসাব। তো সাধারণ সঞ্চয় হিসাবটা হচ্ছে, দেখো, যে হিসাবে দিনে যতবার খুশি একটা ব্যক্তি বা গ্রাহক সে টাকা জমা দিতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট বাধ্যবাধকতার মধ্য দিয়ে সে টাকাটা উত্তোলন করতে পারবে, সেই টাকা, সেই হিসাবটাকে বলা হচ্ছে সাধারণ সঞ্চয়ী হিসাব। ঠিক আছে?
তো এইসব হিসাব খোলার ক্ষেত্রে 1000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আর পরবর্তীতে সর্বশেষ যেটা আতিয়ার রহমান স্যার আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি হচ্ছে কৃষকদের জন্য একটা অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য 10 টাকার বিনিময়ে যেটা অ্যাকাউন্ট খোলার একটা অনুমতি বা পারমিশন বা একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। সেটা আসলে অন্যান্য যে কোনো দেশের জন্য এটা একটা এক্সাম্পল, যে এই 10 টাকার মাধ্যমেও গ্রাহক পর্যায়ে কোনো গ্রাহক ব্যাংকে অ্যাকাউন্ট করে বা ব্যাংকের ব্যাংকিং সুবিধাটা নিতে পারছে। ঠিক আছে? তারপরেরটা দেখো অন্যান্য সঞ্চয়ী হিসাব। কি? অন্যান্য সঞ্চয়ী হিসাব। সাধারণ সঞ্চয়ী হিসাব ছাড়াও ব্যাংক বিভিন্ন পেশাজীবী বা ক্ষুদ্র সঞ্চয়ীদের সঞ্চয়ী উদ্বুদ্ধ করার জন্য অন্যান্য বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাব খোলার সুযোগ দেয়। ঠিক আছে? অন্যান্য বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাব খোলার সুযোগ দেয়। সেটা প্রথমেরটা হচ্ছে দেখো গৃহ সঞ্চয়ী হিসাব। গৃহ সঞ্চয়ী হিসাব। আচ্ছা দেখো, যে হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের বাসগৃহে আমরা বাসায় একটা প্রতীকী ব্যাংক হিসেবে ব্যবহার করি, যেমন হইতে পারে মাটির ব্যাংক, কৌটা ইত্যাদি সঞ্চয় সরবরাহ করে এবং নির্দিষ্ট সময় অন্তর গৃহ থেকে তারা সংগ্রহ করে এনে গ্রাহকদের হিসাবে জমা করে, তাকে গৃহ সঞ্চয় হিসাব বলে। অর্থাৎ তুমি বা তোমরা, আমি বা আমরা, আমার যারা ছোট ভাই বোন বা আমার মা আছে বা নানি আছে, দাদি আছে, তারা অনেক সময় আমাদের কৌতূহল বশই হোক বা নিজেদের একটা শখের প্রয়োজনই হোক, যে আমরা 5 টাকার কয়েন বা 10 টাকা, 5 টাকার কয়েন গুলান বেশি ব্যবহার করা হয়। অনেক সময় অনেকে আবার টাকাও রাখে, যে একটা আহ মাটির একটা ব্যাংকে বা অনেকে আছে কৌটাতে রাখে, যে এটা আমার সঞ্চয় জমা হচ্ছে। এটা আমাদের সময় বেশি কাজে লাগতো, কারণ আমাদের সময় 500 টাকা অনেক টাকা। তো এখন ছেলে পেলের কাছে এগুলা বিষয় খুব বেশি না, তারা ওটা বেশি কাজ করে না। তো যাই হোক, তো ওইটা জমা করে 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 তুমি রাখলা, তাহলে ব্যাংক কি করবে, একটা নির্দিষ্ট সময় অন্তে তোমার বাড়িতে যে বা তোমাকে কল করে ওই যে যে টাকাটা জমা করছো সেটা তুমি ব্যাংকে জমা দেওয়ার জন্য বলবে। এটাকে বলা হচ্ছে গৃহ সঞ্চয়ী হিসাব। তারপরটা বলতো স্কুল সঞ্চয় হিসাব। দেখো, স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য ব্যাংক যে বিশেষ হিসাব খোলার সুযোগ দেয়, তাকে স্কুল সঞ্চয় হিসাব বলে। অর্থাৎ যারা স্কুলগামী স্টুডেন্ট আছে তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য, যে তুমি যা পারো, তোমার যা সেভিংস থাকবে সেই টাকাটা তুমি ব্যাংকে জমা দিতে পারবা, সেটাকে বলা হচ্ছে স্কুল সঞ্চয়ী হিসাব। ওকে? তারপরটা দেখো মহিলা সঞ্চয়ী হিসাব। মহিলা যারা আছে তারা সঞ্চয় করবে, সেটা দেখো এখানে যে হিসাবের মাধ্যমে ব্যাংক শুধুমাত্র মহিলাদের সঞ্চয়ের সুযোগ প্রদান করে তাকে মহিলা সঞ্চয়ী হিসাব বলে। এখানে কোনো পুরুষ ওই অ্যাকাউন্টটা গ্রহণ করতে পারবে না। ঠিক আছে? তা মহিলা সঞ্চয়ী এবং ব্যাংকিং লেনদেনে অভ্যস্ত করার জন্য এ ধরনের হিসাবের উদ্বুদ্ধ। অর্থাৎ ব্যাংক চাচ্ছে যে এখানে যে কোনো পর্যায়ে গ্রাহক বা ক্লায়েন্ট বা কাস্টমার থাকুক না কেন, তারা ব্যাংকের সাথে সম্পৃক্ত হোক এবং ব্যাংকের সাথে ট্রানজেকশন গুলা করুক, এখানে টাকা জমা রাখুক, এখান থেকে টাকা ট্রান্সফার করুক, মানে যাবতীয় কাজগুলো ব্যাংকিং এর সাথে যেন অন্তর্ভুক্ত হয়, এই জিনিসটা তারা চাচ্ছে। তারপরটা দেখো শ্রমিক সঞ্চয় হিসাব। তারপরে সর্বশেষটা হচ্ছে শ্রমিক সঞ্চয় হিসাব। যারা শ্রমিক পর্যায়ে আছে, যারা শ্রমজীবী মানুষ, তারা বিভিন্ন শিল্প অঞ্চলে কাজ করে, ওয়ার্কিং লেভেলে কাজ করে, এই কাজ করার পরে তাদের যে সঞ্চয়টা থাকবে, তারা যেন এই যে শ্রমিক সঞ্চয় হিসাব নামে একটা অ্যাকাউন্ট খুলে যেন টাকাটা ওখানে জমা দিতে পারে। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এখানে, যে বুঝতে পারোনি এমন কোনো ঘটনা? স্যার স্যার গৃহ সঞ্চয় হিসাবটা স্যার আরেকবার একটু বুঝে বলুন। গৃহ সঞ্চয় হিসাব হচ্ছে, দেখো তুমি তোমার বাড়িতে তোমার মাটির কি বলে মাটির ব্যাংকে টাকা জমা রাখতেছো। হ্যাঁ, তো গৃহ সঞ্চয় হিসাবটা হচ্ছে সেই হিসাব, তুমি তোমার ঘরে যে টাকাটা জমা করবা সেটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর, অর্থাৎ 1 মাস বা 2 মাস পরে ব্যাংক তোমাকে কল করছে যে তোমার ঘরে কোনো সেভিংস টাকা রাখছো কিনা বা আছে কিনা। তা বলছে তোমার অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি। তখন তোমার হচ্ছে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা আছে, আমার হচ্ছে ইয়াতে আমি জমা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই টাকাটা তুমি এখন জমা দিয়ে যাও, নাহলে ব্যাংক তোমার ওখানে যে টাকাটা নিয়ে আসবে। এটাকে বলা হয় গৃহ সঞ্চয় হিসাব। অর্থাৎ একটা লোক যে টাকাটা গৃহে জমা করে স্বেচ্ছায়, সে টাকাটা পরবর্তী নির্দিষ্ট সময় অন্তে ব্যাংক তোমাকে কল করবে, তুমি ওখানে যেয়ে জমা দিয়ে আসবা। দ্যাট ইজ কল্ড গৃহ সঞ্চয় হিসাব। আর কোনো সমস্যা? না স্যার, বুঝতে পারছি। ওকে, তারপরটা দেখো এটা একটু ঝামেলা হয়ে গেছে স্যার, এটা স্থায়ী হিসাব হবে। হ্যাঁ, আমি এডিট করতে যাই, পরে একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের স্থায়ী হিসাব। কি হিসাব? স্থায়ী হিসাব।
স্থায়ী হিসাব। ওকে, তো স্থায়ী হিসাব আবার দুই প্রকার এখানে দেখাচ্ছে। স্থায়ী হিসাব কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সাধারণ স্থায়ী হিসাব আর একটা হচ্ছে বিশেষ মেয়াদী স্থায়ী হিসাব। যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা হয় এবং মেয়াদ পূর্তির আগে সাধারণত অর্থ উত্তোলন করা যায় না, তাকে স্থায়ী হিসাব বলে। এটা নিম্নোক্ত দু ধরনের হতে পারে। তাহলে এখানে স্থায়ী হিসাব বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি টাকাটা জমা রাখবা এবং নির্দিষ্ট সময় অন্তে তুমি টাকাটা উঠাইতে পারবা, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা না। করলে কি হবে? শর্তটা ভেঙে যাবে। আর শর্ত ভেঙে গেলে তোমার টাকা তুমি উঠাইতে পারবা, কিন্তু ওইটা থেকে যে তোমার বেনিফিট পাওয়ার কথা ছিল সেটা তোমাকে আর দিবে না। ঠিক আছে? বরঞ্চ ওইটার জন্য যে চার্জ গুলা আছে সেই চার্জ গুলা কেটে নিয়ে তোমার টাকাটা দিয়ে দিবে। ধরো তুমি একটা এফডিআর করছো বা একটা করছো যে এটা হচ্ছে ডাবল গ্রোথ ট্রিপল গ্রোথ করছো, যে এটা 2 বছর পরে 2 লাখ টাকা হবে, 2.5 লাখ টাকা, বা 2.5 লাখ টাকা হবে 3.5 লাখ টাকা, এরকম বলছো। তা তুমি 1 বছর শেষে ওটা ভেঙে ফেললা, তাহলে আলটিমেট ভাবে ওখান থেকে যে ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল সেটা বা যে গ্রোথ হওয়ার কথা ছিল সেটা তোমাকে ব্যাংক দিবে না, বরঞ্চ এটা রান করার জন্য বা চালানোর জন্য তারা সার্ভিস চার্জটা কেটে নেবে। দ্যাট ইজ কল্ড স্থায়ী হিসাব। সাধারণ স্থায়ী হিসাবটা দেখো, সাধারণভাবে যে হিসাবে ন্যূনতম 1 মাস এবং সর্বোচ্চ 10 বছরের জন্য অর্থ জমা রাখা হয় তাকে সাধারণ স্থায়ী হিসাব বলে। এই হিসাবের আমানতকারী ব্যাংকের একটি স্থায়ী আমানত বা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট, প্রদান করে। সাধারণত মেয়াদ শেষে গ্রাহক এই রসিদ ভাঙিয়ে অর্থ উত্তোলন করে। অর্থাৎ তুমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে টাকাটা জমা দিলা, মানি রিসিট যেটা আছে সেটা তোমার কাছে রাখবা। এটা হচ্ছে প্রুফ যে তুমি টাকাটা দিছো। তাহলে এই প্রুফটা নির্দিষ্ট সময় অন্তে তুমি তাকে জমা দিবা। জমা দিলে তুমি ওখান থেকে আবার কি করতে পারবা? টাকাটা উত্তোলন করতে পারবা। পরের বিষয়টা দেখো, বিশেষ মেয়াদী স্থায়ী হিসাব। বিশেষ মেয়াদী স্থায়ী হিসাব যে জমা 7 দিনের নোটিশে বা অনুরূপ কোন নির্দিষ্ট সময়ে নোটিশে পরিশোধ করা হয় এবং ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে বিশেষ মেয়াদী স্থায়ী হিসাব বলে। এরূপ হিসাবের বিশেষ বৈশিষ্ট্য হলো জমার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না। ঠিক আছে? 7 দিনের নোটিশে তুমি আজকে নোটিশ দিবা, 7 দিন পরে তারা দিবে। 7 দিন পরে দিলে কি হবে? ওইটার এগেইনস্টে যে পরিমাণ তোমার ইন্টারেস্ট দেওয়ার কথা ওটা সিস্টেমে যেটা আছে বা পলিসিতে যেটা আছে সেটা তোমাকে দিতে হবে। দ্যাট ইজ কল্ড বিশেষ মেয়াদী স্থায়ী হিসাব। এছাড়াও বিশেষ ধরনের হিসাবগুলো আছে, সেগুলো আমরা দেখি। এখানে কোনো প্রবলেম? জাত, কোনো কোশ্চেন আছে? স্যার হুম সাধারণ যে স্থায়ী হিসাব হুম সাধারণটা হুম। ওই ক্ষেত্রে কি স্যার টাকাটা যদি আমি স্যার 2 বছরের জন্য আমি 10 লাখ টাকা রাখতে চাচ্ছি, এখন কি স্যার আমি কি টাকাটা মাসিক ভিত্তিতে পে করব নাকি একবারে 10 লাখ টাকা না, 2 বছরের জন্য আমি? ওটা হচ্ছে মান্থলি সেভিংস স্কিম, ওটা হলো সেভিংস এর মধ্যে। আর স্থায়ী হিসাবের ক্ষেত্রে তোমাকে একবারে জমা দিতে হবে। একবারে যে আচ্ছা টাকাটাই দিবা ওটা একবারে জমা দিতে হবে। এটা তুমি একবারেই টাকাটা ইন করবা, করে তুমি একটা মানি রিসিট নেবা, ওই মানি রিসিটটা তুমি রেখে দিবা, নির্দিষ্ট সময় অন্তর যখন টাকাটা উঠাবা ওই মানি রিসিট বা যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবা, যে আমাকে দেন। এটা হলো স্থায়ী, এটা বারবার বুঝতে হয় না। পারছি। ওকে, তাছাড়াও আরো কিছু হিসাব আছে যেগুলো হচ্ছে বিশেষ ধরনের হিসাব। পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব, এটা একটা হিসাব। বীমা সঞ্চয় হিসাব, বীমার জন্য। পৌনঃপুনিক হিসাব, একই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, যে হিসাবের আমানতকারী নির্দিষ্ট মেয়াদের মধ্যে বারবার অর্থ জমা দিতে পারে এবং মেয়াদান্তে একেবারে বা অথবা কিস্তিতে টাকা উত্তোলন করতে পারে, তাকে পৌনঃপুনিক হিসাব বলে। আর বারবার টাকা জমা দিচ্ছে, বারবার টাকা উঠেছে, এটা পৌনঃপুনিক হিসাব। তারপর দেখো ঋণ আমানতি হিসাব। ব্যাংক অনেক সময় ঋণ গ্রহীতা সরাসরি ঋণ না দিয়ে ঋণ গ্রহীতার নামে একটা আলাদা ঋণ হিসাব খুলতে থাকে, যাকে ঋণ হিসাব বা ঋণ আমানতি হিসাব বলে। তাহলে ওইটার এগেইনস্টে তুমি একটা হিসাব খুলছো, এটাও এটা হইতে পারে। অনাবাসিক বহিস্থ হিসাব, ওটা হইতে পারে। বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব। এই হিসাবগুলো তোমরা একটু দেখে নিও, এটা এমন কিছু বিষয় না, একবার দেখলে হয়ে যাবে। তো এখন চলতি হিসাব সম্পর্কে একটু ডিটেল বলি। যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকের চাহিদা মাত্র আমানতকৃত অর্থ উত্তোলনের কি দেয়, উত্তোলনের সুযোগ প্রদান করে, তাকে চলতি হিসাব বলে। এই হিসাবের মাধ্যমে ব্যাংক চলাকালে যতবার খুশি অর্থ জমা দিতে ও অর্থ উত্তোলন করতে পারে, বিধায় এই হিসাবকে চাহিদা আমানত বা ডিমান্ড ডিপোজিট বা চেক অ্যাকাউন্ট হিসাবেও অভিহিত করা হয়। এখানে আমি দুইটা কথা বলি।
এই যে তোমাদের ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত বা চেক অ্যাকাউন্ট, এই যে দুটা বিষয় তোমরা এটাতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এগুলা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, চাহিদা আমানতটা হচ্ছে যখন খুশি তখন তুমি টাকাটা উত্তোলন করার জন্য ব্যাংকের কাছে ডিমান্ড করতে পারো যে আমি আমার টাকাটা উঠাবো। এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। চেক অ্যাকাউন্ট, চেক প্রদান করছো, দিয়ে দিবে। তাহলে এই হিসাবটাকে দুইটা বলা হচ্ছে। তাহলে দেখো এটার বৈশিষ্ট্যগুলান কি কি? অর্থ জমা এবং উত্তোলন, যে কোনো সময় আমি অর্থ জমা দিতে পারি এবং উত্তোলন করতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আছে, যতবার খুশি এটা করতে পারবো। কিসের ক্ষেত্রে? এটা হলো কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। ন্যূনতম জমা, এখানে ন্যূনতম জমা মূলত 5,000, 10,000, আর যে যত পারবে দিবে। সর্বনিম্ন আমরা দেখছি সোনালী ব্যাংকে 5,000 টাকা নিছে। তারপর জমাতিরিক্ত ঋণ, তোমার যে পরিমাণ অ্যামাউন্ট আছে তোমার অ্যাকাউন্টে তার চেয়ে বেশি পরিমাণ টাকা তুমি চেকের মাধ্যমে যদি উঠাইতে যাও তাহলে ব্যাংক এখানে অ্যালাউ করে। এটা একটা সুবিধা কিসের? চলতি অ্যাকাউন্টে। দুইটা সুবিধা, যতবার খুশি যত অ্যামাউন্টই হোক আমি টাকা উঠাতে পারবো। আর একটা হচ্ছে আমার ব্যাংকে যদি যে চেকটা আমি উপস্থাপন করছি তার চেয়ে যদি কম পরিমাণ টাকাও থাকে তাহলে সম পরিমাণ টাকা ব্যাংক কিন্তু আমাকে কি করে? প্রদান করবে। চাহিদা মাত্র দেয়, তুমি চাচ্ছ দিয়ে দিবে। সুদ বা লাভ মুক্ত, এখানে সুদ বা লাভ তারা দিবে না। কেন দিবে না? কারণ এটা হচ্ছে এই টাকাটা তাদের হাতে থাকতেছে না। পোস্টেড কারণ ছিল। তামিম, তামিম, জি স্যার। আমি শেষ করি, স্যার তারপর এই যে শেষ করি। ওকে আচ্ছা, তারপরে দেখো হিসাব বিবরণী ইস্যু। হিসাব বিবরণী ইস্যুটা দেখো, এই হিসাবে কোনো পাস বই দেওয়া হয় না, গ্রাহকের প্রয়োজনে শুধু হিসাব বিবরণী ইস্যু করা হয়। হিসাব বিবরণীটা আমরা কি বলছি? ব্যাংক স্টেটমেন্ট, যেটা প্রিন্ট আউট করে বের করা হয়। ঠিক আছে, এখানে পাস বই দেওয়া হবে না, কারণ অনেক পরিমাণ লেনদেন হচ্ছে। আর এখন এই মডার্ন ব্যাংকিং এ আসলে ওই পাস বইয়ের প্রয়োজনীয়তা দিন বাই দিন ওটা নাই হয়ে যাচ্ছে। তারপর গ্রাহকের ধরন, গ্রাহকের ধরনটা হচ্ছে ব্যবসায়ী বা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মূলত এই ধরনের হিসাব অধিক উপযোগী। যারা ব্যবসা করে তাদের জন্য এটা উপযোগী। এখন তামিম বলো, কোশ্চেন করো। স্যার এই যে জমা অতিরিক্ত ঋণে আছে হচ্ছে একে জমা অতিরিক্ত ঋণ বা ওডি বলা হয়। ওডি ওডি হচ্ছে, ওডিটা হচ্ছে জমাতিরিক্ত, ওটা হচ্ছে ইংরেজি ফর্মটা ওভারড্রাফট। ওভারড্রাফট, ওভারড্রাফট। তুমি যে মানে চেকটা ইস্যু করছো তার চেয়ে বেশি পরিমাণ তুমি ডিমান্ড করছো। যে তোমার কাছে আছে 5,00,000 টাকা, তোমার অ্যাকাউন্টে তুমি 5,50,000 টাকার চেক প্রদান করছো। তাই এই যে 50,000 টাকা যেটা হচ্ছে ওভারড্রাফট, যে পরিমাণ ড্রাফটিং আছে তোমার এখানে জমা আছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা তোমাকে দিচ্ছে, দ্যাট ইজ কল্ড ওভারড্রাফট। আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে আগে যে আপনার স্থায়ী সাধারণ স্থায়ী হিসাবে এফডিআর, এই এফডিআর এর যে স্থায়ী যে আমানত রসিদটা আছে এটা কি হচ্ছে যার নামে থাকবে সেই শুধু ভাঙাইতে পারবে নাকি যে কেউ এটা নিয়ে হচ্ছে ব্যাংক থেকে টাকাটা ভাঙিয়ে মূলত সময় পর এসব ক্ষেত্রে মূলত যার অ্যাকাউন্ট সেই যাবে। সে যদি মারা যায় সেক্ষেত্রে আইনগত অনেকগুলো টার্মস এবং কন্ডিশন পার হয়ে তারপরে যাইতে পারবে। বুঝতে পারছো? যার অ্যাকাউন্ট সেই সবসময়। ওই এফডিআর কি ওই যেই ব্রাঞ্চ থেকে ঋণটা নিল, সরি যেই ব্রাঞ্চে হচ্ছে এফডিআর করলো ওই ব্রাঞ্চ থেকেই হচ্ছে আপনার অর্থটা কালেক্ট করতে হবে নাকি ওখানে 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 যেতে হবে, ওখানে যেতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। ওখানে নরমালি ওখানে যেতে হবে, তারপরে বিশেষ প্রয়োজন হলে সেটা অনেকগুলা ব্যাপার স্যাপার হয়ে আসবে, কিন্তু নরমালি ওখানে, এটা মনে রাখবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো চলতি হিসাবে সুবিধাগুলান। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অর্থ উত্তোলন এবং জমা। তুমি যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারছো, জমা দিতে পারতেছো। এটা অন্য কোনো হিসাবের ক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না। আর যাবতীয় ব্যাংকিং সুবিধা পাচ্ছ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওডি। ওডিটা হচ্ছে এটা হচ্ছে ক্রেডিট কার্ডের মতো, যা নাই তাও তুমি পাচ্ছ। আর যাবতীয় ব্যাংকিং সেবা সুবিধা পাচ্ছ, ঋণ সুবিধা পাচ্ছ, যাবতীয় ব্যাংকিং সেবা সুবিধা পাচ্ছ। আমার মনে হয় সবাই বুঝতে পারছো। এখন যাই সঞ্চয়ী। সঞ্চয় হিসাবটা হচ্ছে সঞ্চয়ের পাশাপাশি কেউ যদি কোনো টাকাটা ব্যাংকিং সুবিধা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করবে এবং সঞ্চয় করার উদ্দেশ্যে যে অ্যাকাউন্টটা খুলবে সেই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে সঞ্চয় হিসাব। এই সঞ্চয় হিসাবের একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি তোমার সঞ্চয়ের নিমিত্তে বা সঞ্চয়ের উদ্বুদ্ধ করার জন্য নিজেকে মোটিভেট করার জন্য এখানে অ্যাকাউন্টের টাকা জমা দিবা। তা এখানে একটা সুবিধা এবং অসুবিধা হচ্ছে তুমি যতবার খুশি টাকা জমা দিতে পারতেছো, আর অসুবিধাটা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনের মাধ্যমে টাকাটা উঠাইতে পারতেছো। তো এই বিষয়টা আসলে আমি এখন আর খুব বেশি বুঝি না, কারণ তুমি একদিনে যদি 5 বারও কার্ডে লেনদেন করো টাকা উঠাইতে পারতেছো। এখন কিন্তু মানুষ ব্যাংকের কাছে যায় না, যায় নরমালি যায় না, এখন তারা কার্ড ইউজ করে।
প্রয়োজনে কার্ড ইউজ করে, কার্ডের মাধ্যমে টাকা উঠাচ্ছে। তারপরেও এখানে নির্দিষ্ট একটা বাধ্যবাধকতা আছে, হয়তো 10 বার আমি হয়তো 10 বার লেনদেন করিনি, 10 বার করতে গেলে হয়তো অফ করে দিবে যে আমি আর লেনদেন করতে পারতেছি না, কিন্তু চলতি হিসাবের ক্ষেত্রে এই বাধ্যবাধকতাটা নাই। তাহলে এখানে কি বুঝলাম, এখানে সঞ্চয়ের উদ্দেশ্যে বা সঞ্চয়ের উদ্দেশ্যে এবং যাবতীয় ব্যাংকিং সুবিধা প্রাপ্তির লক্ষ্যে যে হিসাবটা খোলা হচ্ছে সেটা হচ্ছে সঞ্চয়ী হিসাব। আর এই হিসাবটা খোলার ক্ষেত্রে তুমি সর্বনিম্ন 5,000 টাকা বা 1,000 টাকা জমা দিয়ে ব্যাংকটা ওপেন করতে পারতেছো। আর মূলত এটা হচ্ছে স্বল্প যারা আয়ের ব্যক্তি থাকতেছে বা যারা ফিক্সড ইনকামের ব্যক্তি থাকতেছে তাদের জন্য এই অ্যাকাউন্টটা, ঠিক আছে। এই হিসাবের আমানতকারীকে ব্যাংক সুদ বা লাভ প্রদান করে, যেহেতু এই টাকাটা নির্দিষ্ট সময় ধরে থাকে, যে কোনো মুহূর্তে টাকাটা উঠায় না, যেহেতু তারা ব্যবসায়ী না, সেই ক্ষেত্রে এটার এগনেস্টে তারা একটা সুদ বা লাভ প্রদান করে থাকে। এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক জমা। প্রাথমিক জমাটা হচ্ছে ওই যে আমি তোমাদের বললামই, এটা 1,000, 5,000 এবং সর্বনিম্ন আমরা দেখছি যে 10 টাকার মাধ্যমেও এখানে অ্যাকাউন্টটা ওপেন করা যায়। অর্থ উত্তোলন, এটা সপ্তাহে 2 বার বলছে, সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করা যায়, কিন্তু আমরা যারা কার্ড ইউজ করি তারা কিন্তু বেশিই করি, তাই না? এখন আমি সঠিক বিষয়টা জানতে হবে আবার যে এটা আসলে কি। এখন এখন আর ওইরকম নাই কিন্তু। অগ্রিম বিজ্ঞপ্তি, জমি শহর এলাকা সাধারণত 20,000 টাকার অধিক পরিমাণে একটা চেকে এরূপ থেকে উত্তোলনের ক্ষেত্রে 7 দিনের নোটিশ দিতে হয়। এটাও এখন হাস্যকর, এই বিষয়গুলো খুব বেশি নাই। তো অগ্রিম তো মাধ্যমে বা জানাই দিয়ে এটার এগেইনস্টে টাকাটা উত্তোলন করা হচ্ছে। তারপর সুদ বা লাভ প্রদান, মিউট করে ফেলো, মিউট মিউট। আচ্ছা, সুদ বা লাভ প্রদান, সুদ এটার এগেইনস্টে সুদ বা লাভ প্রদান করে এবং গ্রাহকের ধরন, গ্রাহকগুলো তো আমি বললামই, এখানে স্বল্প বা স্থির আয়ের লোকজন এই অ্যাকাউন্টটা ওপেন করে বা তাদের জন্য এই অ্যাকাউন্টটা। তারপরে এখানে সুবিধা সমূহ দেখো, হিসাব খোলার সুবিধা, স্বল্প আয়ের মানুষরা হিসাব খুলতে পারে। সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, যে আমি অ্যাকাউন্ট খুলছি, আমার সঞ্চয় করার প্রবণতা হচ্ছে, আমি ব্যাংকের কিছু টাকা ফালাই রাখলাম, থাক সমস্যা নাই। মূলধন গঠন, এই ছোট ছোট টাকাগুলো আমি জমা করতে 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 একটা বড় ধরনের ক্যাপিটাল সৃষ্টি হবে, যেমন আমার ক্ষেত্রেও তেমনই আমার মতো গ্রাহক যদি এই ধরনের টাকাটা জমা রাখে, সবগুলো অ্যাকুমুলেটেড করে একত্রিত করে দেশের জন্য বা ওই ব্যাংকের জন্য বড় ধরনের একটা মূলধন গঠন হচ্ছে, যেটা একটা সৃষ্টিশীল কাজে বা একটা গঠনমূলক কাজে বা একটা ফ্যাক্টরিতে এটা ব্যবহার হবে। সুদ বা লাভ প্রাপ্তি, এটা এগেইনস্টে সুদ বা লাভ দেয়। নিরাপত্তা বোধ সৃষ্টি, যে আমার টাকাটা বাসায় রাখলে চুরি হয়ে যেতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, কিন্তু আমি যখন ব্যাংকে রাখতেছি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ব্যাংকিং সুবিধা লাভ, এখান থেকে যাবতীয় ব্যাংকিং সুবিধাটা কি করা যায়, লাভ করা যায়। তারপর স্থায়ী হিসাব, আমি তো বললামই, যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় এবং এর নিয়ম অনুযায়ী অথবা নিয়ম অনুযায়ী অর্থ উত্তোলন করা যায় না, আহ, এর নিয়ম অনুযায়ী অর্থ উত্তোলন করা যায় না, তাকে স্থায়ী হিসাব বলা হয়। স্থায়ী হিসাবকে মেয়াদি আমানত হিসাবে বলা হয়ে থাকে। শেখর বলছে, ডিপোজিটস অ্যাকাউন্ট আন্ডারটেকিং টু রিপে the accounts on the expiry of the specific period or subject to a notice। অর্থাৎ আমানত হলো এমন এক ধরনের হিসাব যেখানে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বা যথাযথ নোটিশ প্রদানের পর জমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে বা নির্দিষ্ট সময় অন্তে এই টাকাটা কি করা যাবে, এটা ফেরত নেওয়া যাবে বা ব্যাক করা যাবে। ক্লিয়ার? তো দেখো স্থায়ী হিসাবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দেখো একটা নির্দিষ্ট ফর্মে চুক্তিপত্র পূরণ করে এটা হিসাব খোলা হয়, নির্দিষ্ট মেয়াদের জন্য এই হিসাব খোলা হয় বা উত্তীর্ণ হলে চুক্তিটি এটি নবায়ন করা যায়। কেউ যদি চায় যে আমি এটা বাড়াবো, সময়টা আরো বাড়াইতে পারবে। মেয়াদ পূর্তির পূর্বে এরূপ টাকা উঠানো হলে সেই ক্ষেত্রে ব্যাংক কোনো সুদ প্রদান করে না। টাকা জমা যে রসিদটি দেওয়া হয় তা হস্তান্তর অযোগ্য, এটা কাউকে দিতে পারবে না। মেয়াদান্তে টাকা উঠানোর জন্য এই রসিদটি প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে দেখো এই হিসাবে টাকা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে পারে বলে ব্যাংক গ্রাহককে উচ্চ হারে সুদ প্রদান করে। এই হিসাবে স্থায়ী জমার রসিদ বা এফডিআর ঋণ আমানতের হিসাবে গ্রহণ করে ঋণ মঞ্জুর করে থাকে। এই হিসাবের ক্ষেত্রে মেয়াদকাল যত বেশি হয় সুদ বা লাভের হার তত বেশি হয়। চক্রবৃদ্ধি হারে সুদের নিয়ম এখানে প্রযোজ্য হয়। তো এখানে বিষয়টা বলছেই
যে এখানে আমরা যে জমার রিসিপ্টটা দিব সেটা হচ্ছে হস্তান্তর অযোগ্য, এটা আমি কাউকে প্রদান করতে পারবো না। আর যেহেতু এই টাকাটা বিনিয়োগটা আমি যত বেশি সময় ধরে করব, 10 বছরের জন্য করব, 15 বছরের জন্য করব, যেটাই করি না কেন, যত বেশি সময় ধরে করব, ব্যাংক আমাকে তার চেয়ে বেশি হারে আমাকে কি দিবে, সুদ দিবে। আর এর যদি ম্যাচ শেষ হয়ে যায়, কেউ যদি সময়টাকে এক্সটেন্ড বা বাড়াইতে চায়, সেটাও ব্যাংক ব্যবস্থা করে দেয়। ঠিক আছে? আর এখানে সুদের পরিমাণটা অন্যান্য হিসাবের থেকে বেশি। কার কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, স্থায়ী হিসেবে সুবিধাসমূহ আয়ের সুযোগ থাকবে, এবং তুমি এই স্থায়ী হিসাবে যেহেতু টাকাটা জমাই আছে, তাহলে যেহেতু তোমার ওখানে একটা সিকিউরিটি আছে, আবার ওইটার এগেইনস্টে তুমি আলাদা একটা ঋণ উঠাইতে পারবা। তারপরে তোমার মূলধন গঠন হবে এবং বিনিয়োগটা হবে। এটা তোমার ক্ষেত্রেও হবে, দেশ জাতির জন্যও হবে। এখন দেখো, ব্যাংক হিসাবে খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আমরা এখন দেখি। গ্রাহকের প্রকৃতি। গ্রাহকের প্রকৃতি গ্রাহকের প্রকৃতির মধ্যে দেখো, ব্যাংক হিসাব বাছাইয়ের গ্রাহকের প্রকৃতি একটি বিবেচ্য বিষয়। গ্রাহক ব্যক্তি বা অব্যবসায়ী প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে যেসব হিসাব খুলতে পারে, তবে ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে স্বাভাবিক নিয়মে তার চলতি হিসাব খুলতে হবে। তারা নরমালি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বা অব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে থাকে, সেই ক্ষেত্রে মূলত তাকে সঞ্চয় হিসাব বা স্থায়ী হিসাব খুলতে পারবে, স্থায়ী হিসাব। আর যদি ব্যবসায়ী হয়ে থাকে, তাকে তাকে চলতি হিসাব খুলতে হবে। তারপর লেনদেনের প্রকৃতির ধরনটা দেখো, একজন গ্রাহক হিসাব খুলতে যেই প্রথমে তার লেনদেনের প্রকৃতি বা পরিমাণ বিবেচনা করে, যাকে কি পরিমাণ টাকায় সে এখানে ট্রানজেকশন করবে, তার কাজগুলো কি হবে। ঠিক আছে? যদি তার প্রায়শ প্রত্যহ টাকা জমা বা উত্তোলনের আবশ্যক হয়, সেক্ষেত্রে তার চলতি হিসাব খোলাই উত্তম। সে যদি মনে করে সবসময় আমার টাকা জমা দিতে হবে, সবসময় টাকা উত্তোলন করতে হবে, প্রায়শই এইসব ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে তাকে বেশি পরিমাণ টাকা এখানে বেশি পরিমাণ টাকা উঠানো বা জমা দেওয়ার ক্ষেত্রে তাকে আসলে চলতি হিসাবটা খোলাই উত্তম। তারপরটা দেখো, ব্যাংকিং সুবিধা। যার অধিক ব্যাংকিং সেবা সুবিধার প্রত্যাশা করে, তার জন্য চলতি হিসাবটাই উত্তম, মানে বেশি পরিমাণে হচ্ছে, সেই ক্ষেত্রে উত্তম। চেক, ড্রাফট, বিল, হুন্ডি, অর্থ সংগ্রহ, বিভিন্ন বিল পরিশোধ, অর্থ আদায়, প্রত্যয়পত্র ইস্যু ইত্যাদি নানাবিধ সেবা সুবিধা পেতে আগ্রহী গ্রাহকরা চলতি হিসাব খোলে। মূলত এই ধরনের কাজগুলো করতে গিয়ে তারা কি হিসাব খুলবে, চলতি হিসাবটা খুলবে। তারপরটা দেখো, সুদ বা মুনাফা। সুদ অথবা মুনাফা। সুদ বা মুনাফা প্রাপ্তির বিষয়টি ব্যাংক হিসেবে নির্বাচনে প্রভাব রাখে। কি রাখে? প্রভাব রাখে। যারা ব্যাংকে অর্থ জমা রাখে, তার থেকে অধিক সুদ বা মুনাফা প্রাপ্তির লক্ষ্যে আসলে তারা কাজ করে থাকে, বা সেই বিষয়টি তারা মাথায় নেয়। তাহলে এখানে যে যেটা মনে করে যে আমি অনেক পরিমাণ আমার মুনাফার দরকার, তাহলে সে স্থায়ী হিসাব খুলতে হবে। তাহলে না হলে একটু কম হলেও হবে, তাহলে সঞ্চয়ী। আর যদি আমার মুনাফার দরকার নেই, আমার ব্যাংকিং সুবিধাটা লাগবে, সেই ক্ষেত্রে তার চলতি হিসাব খুলবে। ঋণ সুবিধা, এবং সে একজন গ্রাহক বা ক্লায়েন্ট বা কাস্টমার, সে বিবেচনা করবে যে এই অ্যাকাউন্টের এগেইনস্টে আমি কোনো ঋণ সুবিধা পাবো কিনা। যদি আমার ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি যেটাতে বেশি, সেইটাই আমার অ্যাকাউন্ট ওপেনের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, আমি ওইটাই আগে ধরে আমি অ্যাকাউন্টটা খুলবো। তারপর দেখুন, নিরাপদ সংরক্ষণ। নিরাপদ সংরক্ষণটা আমি তোমাদের বারবার বলতেছি, নিরাপদ সংরক্ষণটা হচ্ছে টাকাটা তুমি নিরাপদে সংরক্ষণের জন্য বা রাখার জন্য ব্যাংকের কাছে আসবা বা হিসাব খুলবা, এটাই স্বাভাবিক। তো এখন দেখো, এখন ওগুলা শেষ। এখন একটা প্রশ্ন তোমাদের আসে, তোমাদের তোমাদের অনুধাবনমূলক এবং জ্ঞানমূলকও আসতে পারে, অনুধাবনমূলক বেশি আসে। একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব খোলা সুবিধাজনক? এই প্রশ্নের উত্তর দাও তো স্যার। একজন ব্যবসায়ীর জন্য চলতি চলতি কেন? কারণ স্যার একজন ব্যবসায়ীকে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভিন্ন সময় লেনদেন করতে হয়, এবং স্যার চলতি হিসেবে নিয়মই হচ্ছে স্যার যে কোনো সময় যতবার খুশি ততবার অর্থ লেনদেন করা যায়। আর স্যার যেহেতু ব্যবসায়ীদের প্রতিনিয়তই লেনদেন, সেজন্য তাদের জন্য চলতি হিসাব সুবিধাজনক। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে একজন ব্যবসায়ী সে অনেক বেশি পরিমাণ টাকা লেনদেন করে, মিউট করো, অনেক বেশি পরিমাণ টাকা লেনদেন করে, এবং হচ্ছে যখন খুশি তখন তাকে টাকা উত্তোলন করতে হয় বা জমা দিতে হয়। এই জন্য এই সুবিধা বিবেচনায় একজন ব্যবসায়ীর উচিত হবে তাকে চলতি হিসাব খোলা। ঠিক আছে? তারপরেরটা দেখো, একজন চাকুরিজীবী বা পেনশনভোগীর জন্য কোন ধরনের হিসাব খোলা উত্তম? একজন চাকুরিজীবী বা পেনশনভোগী, একজন যে চাকুরি করে বা পেনশন
প্রাপ্তির লক্ষ্যে যে কাজ করে থাকে সে তার জন্য আসলে সঞ্চয়ী হিসাব খোলাটা উত্তম। কি হিসাব খোলাটা উত্তম? সঞ্চয়ী হিসাব খোলাটা উত্তম। কারণ সে হচ্ছে স্বল্প আয়ের মানুষ, তাই না? তার আসলে কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার নাই, সে প্রতি মাস অন্তে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সে পেয়ে থাকে। তাহলে এই টাকা থেকে সেভিংস করে তার একটা সংরক্ষণ করতে হবে, তার জন্য আসলে সঞ্চয় হিসাবটা গুরুত্বপূর্ণ। তারপরে যে ইস্যুটা সেটা দেখো, ব্যাংকের হিসাবের গোপনীয়তা রক্ষা। ব্যাংকের হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের একটা নৈতিক দায়িত্ব। ব্যাংক এই কাজটা করে থাকে। ব্যাংকের একজনের হিসাবের ইনফরমেশন আরেকজনকে কখনোই ব্যাংক প্রদান করে না। এটা হচ্ছে নরমাল একটা কথা। তো এই চ্যাপ্টার আজকে শেষ করে দিলাম আমি। এই চ্যাপ্টারটা আসলে ব্যাংক হিসাব এমন খুব বেশি গুরুত্বপূর্ণ ওইরকম না, জাস্ট তোমরা একটু জানবা। এখান থেকে প্রশ্ন আসে আসে না দুইটাই হয়, কিন্তু তোমরা এখানে তোমাদের এজ এ বিজনেস স্টুডেন্ট বা এজ এ ফাইন্যান্স স্টুডেন্ট বা এজ এ ব্যাংকিং স্টুডেন্ট তোমাদের এই বিষয়গুলো জানতে হবে। কারণ আমাদের ফার্স্ট চয়েস কিন্তু নরমালি ব্যাংক। তোমার স্যারেরও ছিল। তো যাই হোক, টিচার হয়ে গেছি, এটা এটাও খারাপ না। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তোমাদের এগুলা কি করতে হবে? জানতে হবে। ডিটেল ইনফরমেশন গুলো জানতে হবে। তোমাদের ভার্সিটি ভর্তির জন্য জানতে হবে, বিজনেসে পড়ো এই জন্য জানতে হবে, পরবর্তীতে বিজনেসে যদি কেরিয়ার গড়ো, শুধুমাত্র ব্যাংকিং না, তুমি কর্পোরেট প্রতিষ্ঠানে করলেও তোমাকে এগুলো জানতে হবে। কারণ এই ব্যাংক কিভাবে ডিল করতেছে এগুলো তোমাকে ডিটেল ইনফরমেশন যখন জানবা, তখন তোমার কাজটা করা তোমার জন্য কি হবে? ইজি হবে এবং ভালো লাগবে। আমি কি বুঝাইতে পারছি? তো এই বিষয়গুলা তোমরা কি করবা? মাথায় রাখবা। আজকে মোটামুটি ভালো লাগলো, তোমরা মোটামুটি 8 জনের মতো ক্লাসে উপস্থিত হয়েছো। তো তোমাদের স্টুডেন্ট এমনিতেই কম, প্রায় কত হয়তো 18-19 জন। তো তোমাদের ফিনান্সের, তো তোমরা যারা আসো একটু ক্লাস করো, ঠিক আছে? আমি কিন্তু এখন ফুল প্রফেশনালি পড়াচ্ছি, হ্যাঁ? তোমরা না আসলে নাই, এগুলা আসলে খুব বেশি ম্যাটার করে না। কারণ প্রায় 5-6 মাস পরে করোনা পরিস্থিতিতে তোমরা হলো ক্লাসে আসতেছো না, স্যার আমার মোবাইল নাই, আমার এই প্রবলেম সেই প্রবলেম। তাহলে স্যার বছর গ্যাপ দিতে হবে, 2-1 বছর গ্যাপ দিয়ে পরে করোনা চলে গেলে পরীক্ষা দিও, সমস্যা নেই, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, পড়ালেখা করো, সুস্থ থাকো, হ্যাঁ? সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।